হ্যাঁ বলছি। হ্যাঁ দাও। হ্যাঁ বলছি। হ্যাঁ সে কি, কোথায়? ও, আপনি কে বলছেন? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি পোস্ট পাঠাচ্ছি। আসুন। সাব ইন্সপেক্টর ত্রিদীপ মজুমদার রিপোর্টিং স্যার। এটি স্যার কোর্ট অর্ডার। আমি 1 বছরের জন্য সাসপেন্ড হয়েছিলাম স্যার। তখন অবশ্য বড়বাবু ছিলেন মিস্টার মন্ডল। স্যার আমি গত সপ্তাহে কোর্ট অর্ডার পেয়েছি, আমি আবার কাজে জয়েন করতে পারি। বেশ, আপনি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে নিন, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে স্যার। স্যার আমি বলছিলাম যে নতুন কোনো কেস আছে কি স্যার? দেখুন, কেস তো অজস্রই আছে, কিন্তু হ্যাঁ আমি জানি স্যার, সব রকম কেস আমাকে দেওয়া যাবে না। বিশেষ বিশেষ কারণ ছাড়া আমি মারধরও করতে পারবো না, কোনো ফিজিক্যাল টর্চার করা অ্যালাউড নয়। আর প্রত্যেকদিন কাজের রিপোর্ট আপনাকে দিতে হবে, এই তো স্যার? হ্যাঁ তাই। তবে ডিউটি করতে গেলে তো সবকিছু অক্ষরে অক্ষরে মেনে চলা যায় না। হ্যাঁ স্যার। আর আপনি একটু বুঝে সুঝে চলবেন, আপনি এক্সপেরিয়েন্সড, আপনাকে আর কি বলবো। স্যার আপনি তো জানেন স্যার, সব ক্রিমিনালকে আমি মারধর করি না স্যার। আমি আমি শুধু তাদেরই মারধর করি যারা যারা থাক স্যার। কি হয়েছিল, কি হঠাৎ সাসপেন্ড হলেন কেন? কেন স্যার, মিস্টার মন্ডল আপনি কিছু বলেননি? হ্যাঁ, আমি শুধু শুনেছি যে আপনি 3জন ভদ্রঘরের ছেলেকে খুব পিটিয়েছিলেন। ভদ্র ঘরের ছেলে নয় স্যার, ওরা বড় লোক ঘরের এচড়ে পাকা ছেলে। হ্যাঁ স্যার, আমি ওদের বেধড়ক পিটিয়েছিলাম। কিন্তু কেন জানেন? কারণ একটা মধ্যবিত্ত ঘরের ওয়ার্কিং গার্লকে ভর সন্ধ্যাবেলা বড় রাস্তার বাস স্ট্যান্ড থেকে ওরা কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর তাকে রেপ করে। হ্যাঁ স্যার, ওদের টাকার জোর আছে, তাই তারা জামিনে ছাড়া পেয়ে বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই মধ্যবিত্ত ঘরের মেয়েটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন স্যার? এই দেখুন, আমি একটা প্রশ্ন করায় আপনি এতটা মাথা গরম করে ফেলবেন আমি ভাবতেই পারিনি। স্যার ওইটাই তো আমার একমাত্র দোষ স্যার। স্যার এই মাথা গরমের জন্য তো আমি এই বয়সে সাব ইন্সপেক্টর রয়ে গেলাম। সময় মতন একটা কেসও কমপ্লিট করতে পারলাম না, চার্জশিটও দিতে পারিনি। সে বললে চলবে? শুনুন, আপনি মন দিয়ে মাথা ঠান্ডা করে কাজ করুন, ভগবান চাইলে আপনার প্রমোশন কেউ আটকাতে পারে। আর ভগবান? স্যার ওই লোকটার উপর সব বিশ্বাস আমার উঠে গেছে। তার আমার প্রমোশনের দরকার নেই স্যার, আমি একা মানুষ, আমি যা রোজগার করি তাতে আমার চলে যায়। জি ব্লকে এই পার্কটার ভেতরে একটা বডি পাওয়া গিয়েছে। বর্ণনা শুনে যা মনে হচ্ছে খুনি হয়েছে, কিন্তু কেউ লোকটাকে চিনতে পারছে না। কেসটা আপনি নেবেন নাকি? আমাকে দেবেন? হ্যাঁ, নতুন কেস নিয়ে কাজ শুরু করে দিন। দেখুন, এই কেস হয়তো আপনার ক্যারিয়ারের সমস্ত ব্ল্যাক স্পট মুছে দেবে। ভেবে দেখুন স্যার, আমি রকচটা, আমি ডিউটির সময় ড্রিঙ্ক করে থাকি, আর দরকার পড়লে স্যার ওপরওয়ালার কথা মাঝে মাঝে শুনি না। ত্রিদীপ বাবু, আপনি কিন্তু পাস্ট টেন্সে কথা বলছেন। আমি জানি আপনি মন দিয়ে কাজ করলে সমস্ত কাজ ঠিক মতো করতে পারবেন। শুনুন, 8:30 বাজে, আপনি বেরিয়ে পড়ুন। ভিড় জমার আগেই বডিটা নিয়ে এখানে চলে আসুন। ওকে? ওকে স্যার। দেখি দাদা, একটু সরুন তো দাদা, একটু দেখি, একটু দেখি। দাদা কিসের ব্যাপার বুঝলেন না? হ্যাঁ, কিসের এই গন্ড ঝামেলা, এসব মাল তোলাই ছিল, পা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পায়ে ব্যান্ডেজ। আরে সব পাজামা তো উল্টো করে বেরিয়ে গেছে, মশাল নামিয়ে দিয়ে চলে গেছে, বুঝলে? অনেক মেরেছে, এখানে খালাস করে দিয়ে চলে গেছে। দেখো না পকেটে কিছু আছে নাকি, দেখো না। সকাল থেকে পড়ে রয়েছে, পুলিশ এখন এসছে। কি বলবে? কিছু বললেন? রিগার মর্টিস সেটিং করে গেছে। হ্যাঁ স্যার। কাল সন্ধ্যেবেলা মারা গেছে। স্যার এই মুখ দিয়ে একটু রক্তও বেরিয়েছিল। না না, ওটা পানের রস, পান খাচ্ছিলেন ভদ্রলোক, তখন ওই গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। কবজিতেও 2 কবজিতেই বাঁধনের দাগ আছে, বোধহয় মনে হয় 2 হাত বেঁধে তারপর শ্বাসরোধ করা হয়েছে। আরে এটা কি স্যার? পেরেক ফুটেছিল নাকি? পেরেক হতে পারে, অন্য কিছু হতে পারে। স্যার বিষ টিষ দেওয়া হয়নি তো? সেটা পিএম না করলে বলা যাবে না, তবে পয়জনের এক্সটার্নাল কোনো লক্ষণ তো দেখছি না। স্যার এদিকে
বাঁ পায়ের অ্যাঙ্কেলে একটা ক্রেপ ব্যান্ডেজ জড়ানো আছে। হ্যাঁ, কিন্তু ভদ্রলোক ভালো করে ব্যান্ডেজটাও বাঁধেননি। এটা ফলস না তো? একটা কালশিটের দাগ রয়েছে, তার মানে হাড়ে চোট লেগেছিল। তার মানে ব্যান্ডেজটা বোধহয় ফলস নয় স্যার। আচ্ছা মজুমদার, আমার মনে হচ্ছে ভদ্রলোককে অন্য কোথাও খুন করে এই পার্কে এনে ফেলে রেখেছে, কারণ তুমি বললে ও তো এই পাড়ার লোক নয়। তাহলে এই চোট নিয়ে উনি খোঁড়াতে খোঁড়াতে জিপ ব্লকে এসেছিলেন। স্যার, ওনার জামার বুক পকেট থেকে একটা কাগজের টুকরো পেয়েছি, সেখানে একটা ফোন নাম্বার লেখা ছিল। আপাতত ওইটা দিয়ে ইনভেস্টিগেশন শুরু করি। নমস্কার, আমি গ্রিন পার্ক থানা থেকে বলছি, সাব ইন্সপেক্টর ত্রিদীপ মজুমদার। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আরে আমাদের এখানে ডি ব্লক পার্কের এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। সেই ডেড বডির পকেট থেকে একটা চিরকুট পাওয়া গেছে, সেখানে এই টেলিফোন নাম্বারটা লেখা। এটা আপনার নম্বর তো? আপনার নাম কি? আরে ভয় পাওয়ার কিছু নেই, বলুন না আপনার নামটা কি? দীনদয়াল শর্মা? শুনুন মিস্টার শর্মা, আপনাকে একটু ডেড বডিটা আইডেন্টিফাই করার জন্য থানায় আসতে হবে। পারবেন নাকি তুলে আনবো? अरे ये तो दत्तो बाबू। আপনি জানেন তাহলে? हाँ, पिछले 1-1.5 साल से चीनी इंस्पेक्टर साहब दत्तो बाबूर मोटर पास सप्लाइयर बिजनेस छिलो, हमार भी वही व्यवसाय, इसलिए जान पहचान छिलो। लेकिन इंस्पेक्टर साहब सब घटलो की करे? চলুন, এ ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা আছে। इंस्पेक्टर साहब हमें दत्तो बाबूर সম্বন্ধে কিছু জানি না। দেখুন, ওনার জামার পকেট থেকে একটা কাগজ পাওয়া গেছে, সেখানে আপনার টেলিফোন নাম্বার লেখা ছিল। আপনি কি জানেন শুধু সেইটার ভিত্তিতে খুনের সঙ্গে আপনাকে জড়িয়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? इंस्पेक्टर साहब हमें बिल्कुल बेकसूर अरेस्ट কেন? সেই জন্যই তো আপনাকে বলছি, প্লিজ কোঅপারেট করুন। আর তা যদি না করেন আমাকে কিন্তু অন্য রাস্তা ধরতে হবে। সেটা কি ভালো হবে? চলুন বসুন শর্মাজি। চাটা কিছু খাবেন? আমি চা কোল্ড ড্রিঙ্কস কিছু খাই না। পান নিশ্চয়ই খান। কি করে বুঝলেন? আপনার দাঁত থেকে বোঝার কোনো উপায় নেই, কিন্তু ঠোঁটের কোণে একটু পানের রস জমে ও আছে। কি বললেন ভদ্রলোকের নাম? মিস্টার দত্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলাস দত্ত। এই বিলাস দত্তর অ্যাড্রেসটা কি বলতে পারবেন? ঠিকানা তো বলতে পারবো না, ফোন নাম্বার বলতে পারি। কত? 471 হ্যাঁ 8909। আচ্ছা, ওনার সঙ্গে আলাপ হলো কিভাবে? তো আমি একবার ব্যবসার কাজে শিলিগুড়ি গিয়েছিলাম, হোটেলে আলাপ হয়েছিল, তা 2 বরস পহলে। ওনার ফ্যামিলিতে আর কে কে আছেন? কিছু জানি না স্যার, আমি ওনাকে কিছু জিজ্ঞাসা भी করিনি, আর উনি কোনোদিন কিছু বলেননি। উনি কলকাতায় যেখানে থাকতেন সেখানে আর কি আছে? জানি না স্যার, আমি ওনার বাড়িতে কোনোদিন যাইনি। অথচ আপনার ফোন নাম্বার লেখা একটি কাগজ ওনার পকেটে এলো কি করে? আমার টেলিফোন নাম্বারটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তাই বোধহয় উনি নাম্বারটা লিখে রেখেছিলেন। কবে চেঞ্জ হয়েছে? তা 1 হপ্তাহ আগে। ও আচ্ছা, ওনার সঙ্গে আপনার ব্যবসা কেমন চলছিল? ভেরি ফাইন, কোনো ঝামেলা ছিল না। উনি আমার কাছ থেকে মাল নিতেন আর আমি 21 ডেজে ওনাকে ক্রেডিট দিতাম। উনি ঠিক সময় পেমেন্ট भी দিয়ে দিতেন। পেমেন্ট কিসে করতেন, চেকে না ক্যাশে? झूठ बोलबो ना साहब, ব্যবসার সব পেমেন্ট তো চেকে হয় না সাহেব, বোঝেনি তো। আচ্ছা, এই বিলাস বাবু কি কোনো নেশা করতেন? ও এই দারু আর কিছু না। পান খেতেন না? না, আমি তো দারু পিতেই দেখেছি, পান তো কোনোদিন দেখিনি। আপনি ঠিক বলছেন? হ্যাঁ সাহেব, আমি ঠিক বলছি, পান কোনোদিন দেখিনি। ওনার সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল? ও 10-12 दिन पहले।
তারপর কি টেলিফোনে কথা হয়েছে? না, মিস্টার শর্মা, আপনার টেলিফোন নাম্বার চেঞ্জ হয়েছে 7 দিন আগে, আর মিস্টার দত্তর সঙ্গে আপনার শেষ দেখা হয়েছে 10-12 দিন আগে। তাহলে আপনার টেলিফোন নাম্বারটা ওনার পকেটে এলো কি করে? হ্যাঁ, একবার টেলিফোনে কথা হয়েছিল, তখন বোধহয় আমি টেলিফোন নাম্বারটা ওনাকে দিয়েছিলাম। এই 2-3 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা হয়নি? না, ভগবান কসম, বিলকুল না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, মিস্টার দত্তর কি কোনো শত্রু ছিল? सब व्यवसाय तो दुश्मन होता ही है। সেটাই তো স্বাভাবিক। ঠিক আছে মিস্টার শর্মা, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এর মধ্যে যদি কলকাতায় ছেড়ে কোথাও যান তাহলে আমাকে একটু জানিয়ে যাবেন, কেমন? নমস্কার, আমি থানা থেকে আসছি, একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, বিলাস দত্ত কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, একতলায় থাকে, আমার ভাড়াটি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না ব্যানার্জি, আমার মেয়ে রাকা। নমস্কার, নমস্কার। আপনি বসুন না। ধন্যবাদ। আচ্ছা, এই বিলাস দত্তর ব্যাপারে একটু খোঁজ খবর নিতেই আপনাদের একটু বিরক্ত করা। মিস্টার দত্ত কি আপনারা কতদিন ধরে চেনেন? বেশি দিন না, এই বছর খানেকের একটু বেশি হবে। কেন বলুন তো, কিছু হয়েছে? উনি কিন্তু কাল রাতের থেকে বাড়ি ফেরেননি। উনি বোধহয় ফিরবেনও না, কারণ উনি খুন হয়েছে। কি? হ্যাঁ। এই জন্য মাকে বলেছিলাম, এটা অজানা অচেনা লোককে হুট করে বাড়ি ভাড়া দিও না। চুপ কর। আমি কি জানতাম লোকটা? কি জানতেন না? না মানে বিলাস দত্ত সম্পর্কে আমরা বেশি কিছুই জানি না। ওনাকে একতলাটা ভাড়া দেওয়া হয়েছিল, আর উনি মাসের ফার্স্ট উইকে ভাড়া মিটিয়েও দিতেন, ব্যাস এইটুকুই। কত ভাড়া দিতেন? এই 7,000 টাকা। এত টাকা ভাড়া দিতেন? না, আমরা দুখানা ঘরের জন্য 4,000 টাকা চেয়েছিলাম। তাতে উনি বললেন ডবল ভাড়া দেবো এবং একতলাটা পুরো ওনার চাই। তাতে আমি রাজি হয়ে গেলাম। তো বিলাস দত্ত কি আপনি বাড়ি ভাড়া দিতে গেলেন কেন? অন্য আর কাউকে পেলেন না, নাকি ওনাকে আগে থেকে চিনতেন? মানে দেখুন মিসেস ব্যানার্জি, আপনাদের অপদস্থ করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। তাই বুঝতেই তো পারছেন, একটা লোক খুন হয়েছে যে আপনাদের এখানে ভাড়াটে ছিল। এখন একটু একটু অসুবিধা তো হবেই। আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি মিছিমিছি আপনাদের অসুবিধায় ফেলবো না। বলুন, বিলাস দত্তকে পেলেন কি করে? আসলে আমার স্বামী মারা যাওয়ার পর আমরা খুব বিপদে পড়ে যাই। ব্যাংকে একটাও টাকা পয়সা ছিল না। যা টাকা পয়সা ছিল এই বাড়িটার পেছনে সব খরচা হয়ে গেছে। আমার ছেলে সুদীপ তখনই হঠাৎ ওই IIT-তে চান্স পেয়ে গেল। সামনের মাসে 10 তারিখে ভর্তি হওয়ার লাস্ট ডেট মা। ও মা, এ তো খুব ভালো খবর। তা তুই মুখ হাঁড়ি করে আছিস কেন? IIT-তে ভর্তি হওয়ার কত খরচা জানো মা? তাছাড়া আর কমাস বাদে রাখার হাই শ্রেণীর পরীক্ষা আছে, তারপরে কলেজের ভর্তির ব্যাপার। এত টাকা কোথা থেকে আসবে? টাকার ব্যবস্থা হয়ে যাবে। কোত্থেকে হবে? যা ছিল সবই তো বাড়ির পেছনে খরচা করেছো। হ্যাঁ রে, একতলায় দুখানা ঘর ভাড়া দিলে কেমন হয়? তা করলে হয়, কিন্তু তুই আর কিন্তু কিন্তু করিস না তো। তুই কালই কাগজে বিজ্ঞাপন দিয়ে দে। ওই তো রাখা এসে গেছে। কিসের বিজ্ঞাপন মা? বাড়ির একতলাটা ভাড়া দেওয়ার কথা ভাবা হচ্ছে। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে কি বিলাসবাবুর মেলামেশা ছিল? না, উনি নিজের মতন থাকতেন। আমরা ওনার সম্বন্ধে কোনো কৌতূহল দেখাইনি। আচ্ছা, বিলাসবাবুর সঙ্গে কি কোনো লোকজন কেউ দেখা করতে আসতো? ঠিক বলতে পারবো না। একটু ভালো করে ভেবে বলুন মিসেস ব্যানার্জি, কাল সন্ধ্যাবেলা কেউ ওনার সঙ্গে দেখা করতে এসেছিল? দেখুন ইন্সপেক্টর, আমি মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকি, ছেলে বাইরে থাকে। শনিবার রোববার আসে আবার চলে যায়। এই অবস্থায় কোনো অচেনা লোক সম্বন্ধে খবর রাখবই বা কেন? আচ্ছা, উনি কি ড্রিঙ্ক করতেন? না, মানে ঠিক বলতে পারবো না। আচ্ছা, আমি ওনার ঘরটা একটু ঘুরে দেখবো। চাবিটা আমার সঙ্গেই আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা সঙ্গে যেতে পারেন। হ্যাঁ, আমি যাব। তোর আবার যাবার কি হলো? মানে একতলার একটা ঘরে দাদার জিনিসপত্র থাকে। দাদা এলে ওই ঘরেই থাকে। আপনি কি ওই ঘরটাও দেখবেন? বা এমনিতে হয়তো দরকার হবে না, চাবিটা নিয়ে নিন। ঠিক আছে। আচ্ছা মিসেস ব্যানার্জি, কাল তো রোববার ছিল, আপনার ছেলে কি এসেছিল? হ্যাঁ, এসেছিল। ওই শনিবার এলো, রোববার চলে গেল। কখন গেল? তা প্রায় 4:30 হবে। তারপরে কি বিলাস দত্তকে একবারও দেখেছিলেন? হ্যাঁ, আমি একবার দেখেছিলাম। কখন? সময়টা ঠিক বলতে পারবো না, তবে তখনও অন্ধকার হয়নি। দোতলা থেকে দেখলাম উনি ভেতরে ঢুকছেন। হেঁটে? হ্যাঁ। উনি কি খোঁড়াচ্ছিলেন? না, মানে অত খেয়াল করিনি। আচ্ছা, বাইরে একটা গাড়ি দেখলাম, ওটা কার? ওটা ওনারই।
আপনার হাতে কি হয়েছে? ও ও পেরেকে কেটে গিয়েছিল। হ্যাঁ। চলুন তাহলে একবার নিচে যাওয়া যায়। আচ্ছা মিসেস ব্যানার্জি, আমি তাহলে আসি। নমস্কার। এইটে আমার দাদার ঘর, খুলবো? না থাক, বিলাস দত্তর ঘর ওইটে। হ্যাঁ। আসুন। রমেশ সিনহা, এই ভদ্রলোকের ডায়েরি বিলাস দত্তর কাছে এলো কি করে? আচ্ছা, ইনি যখন বাড়ি ভাড়া নিয়েছিলেন তখন কি আপনাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট করেছিলেন? হ্যাঁ সেটা কি একবার দেখা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি। হ্যালো। না, মিস্টার বিলাস দত্ত তো এখানে নেই। আপনি কে বলছেন? ও সুদীপ বাবু, হ্যাঁ শুনুন, মিস্টার বিলাস দত্ত খুন হয়েছেন। হ্যাঁ, আমি গ্রিন পার্ক থানার এসআই ত্রিদীপ মজুমদার বলছি। হ্যাঁ হ্যাঁ, আনফর্চুনেটলি। আপনার বোনকে? হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা শুনুন, ওই তো উনি এসে গেছেন। একটু ধরুন, আপনার দাদা খড়গপুর থেকে, আমি ওনাকে সব বলে দিয়েছি। হ্যাঁ বল দাদা। হ্যাঁ সব শুনেছিস তো? না কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। মা খুব ভয় পেয়ে গেছেন। তুই একবার আসবি, আয় না। ও তোর ছুটি নেই না? ও কদিনের ছুটি? খুব ভালো হয়, তাহলে তুই এসেই সব শুনিস। হ্যাঁ আচ্ছা, তুই হঠাৎ ফোন করলি কেন? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি রাখছি। হ্যাঁ ও আপনার কন্ট্রাক্টের কাগজটা। হ্যাঁ, আমি সইগুলো একটু চেক করব। কিছু পেলেন ইন্সপেক্টর? হ্যাঁ, এই বিলাস দত্ত খুব সুবিধার লোক ছিলেন না। কি করে বুঝলেন? হাতের লেখা থেকে। এই হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে যে জলপাইগুড়ির রমেশ সিনহা আর কলকাতার বিলাস দত্ত একই লোক। শুনুন, এই ডায়েরিটায় অনেক কিছু লেখা আছে, আমি এটা একটু নিজের সঙ্গে রাখছি। হ্যাঁ ঠিক আছে। এটা আপনি নিতে পারেন। আচ্ছা। আর আর এই চেক বই দেখে বোঝা যাচ্ছে বিলাস দত্ত শনিবার দিন একটা বড় অ্যামাউন্ট তুলেছিলেন, এবং 50,000 টাকা। তাহলে কি ওই 50,000 টাকার জন্যই ওনাকে? না না না, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তার জন্য টাকার হদিশটা পেতে হবে। এনিওয়ে, আপনি আসুন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে রাখি, আপনার মাকেও বলে দেবেন, সত্যি কথা লুকোলে কিন্তু আপনাদের বিপদ আছে। দেখুন, আমরা যা জানি সবই তো আপনাকে বলেছি। আপনারা যা ভালো বোঝেন। এনিওয়ে, আপনি এখন আসুন, কারণ আমার একটু সার্চ করতে সময় লাগবে। ঠিক আছে। কি ব্যাপার ত্রিদীপ বাবু, কি বকছেন আপন মনে?
না স্যার, ওই জলপাইগুড়িতে একটা একটা লোক আছে যার একটু খবর নিতে হবে, সেটাই ভাবছিলাম স্যার। জলপাইগুড়ি? তাহলে আমাকে বলুন, আমি তো জলপাইগুড়িতে 11 বছর ছিলাম, ওখানে আমার শ্বশুর বাড়ি। ও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল স্যার। অ্যাকচুয়ালি স্যার, লোকটির নাম হচ্ছে রমেশ সিনহা, বাড়ি হচ্ছে রায়দিঘি নতুন বাজার। স্যার, এই লোকটার নামে একটা পুলিশ কেস আছে স্যার। কি কেস বলুন তো, কোন থানা? স্যার, এইগুলোই এখনো খোঁজ নেওয়া বাকি আছে। ঠিক আছে, আপনি লোকটার নাম ঠিকানা আমাকে লিখে দিয়ে দিন, আমি দেখছি। আর এদিকে খবর কত? স্যার, এদিকে অনেক দূর এগিয়েছি, কিন্তু স্যার পোস্টমর্টম রিপোর্টটা এখনো পাইনি। ওটা পেলেই আমি ডক্টর ঘোষের সঙ্গে একটু কথা বলে নেব। খুনের মোটিভ কিছু পেলেন? স্যার, খুনের মোটিভ অরিজিনালি ভেবেছিলাম বোধহয় টাকা, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু বলতে? স্যার, পুরনো কোনো প্রতিহিংসা বা ওই জাতীয় কিছু স্যার। তো রমেশ সিনহা লোকটি কে? মানে ওই মিস্টার দত্তের কোনো পুরনো শত্রু? না স্যার, অ্যাকচুয়ালি রমেশ সিনহা আর বিলাস দত্ত একই লোক স্যার। ও বাহ, তাহলে তো একদিনের মধ্যেই অনেক প্রোগ্রেস হয়েছে। আপনি চালিয়ে যান, এই জলপাইগুড়ির ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, ইউনিফর্মটা চেঞ্জ করে দিন। ইউনিফর্ম পরে আছেন, মুখ থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে, সেটা আমার বা আপনার কারোর পক্ষে সম্মানজনক নয়। গুড নাইট। গুড নাইট স্যার। সম্মান। हाँ बाद में फोन करना। अरे बोला ना बाद में फोन कर। आइए इंस्पेक्टर साहब, आइए आइए आइए। हाँ बैठे बैठे बैठे। अरे बाबून, अरे झट से एक चाय ले आ। না না, আমি চা খাই না। अरे बाबून चाय नहीं चाहिए, दरवाजा जरा बंद कर दे। আপনি ঠিক করেছেন, প্লেন ড্রেসে এসেছেন, क्योंकि यहाँ का आदमी लोग भावतो कि पुलिस हमार गद्दीते रेड করতে এসেছে। তো বলেন কি সেবা করতে পারি? আপনার বন্ধুর ব্যাপারে আমি একটা খোঁজ খবর নিতে এসেছি। इंस्पेक्टर साहब, আমি जो कुछ জানতাম আপনাকে বলে দিয়েছি इंस्पेक्टर साहब। দত্তবাবু জলপাইগুড়িতে যে কেসে আটকে ছিলেন, সেই কেসটার ব্যাপারে আমি সবকিছু জানতে পেরে গেছি, এবং আমি 1.5 দিনে যা জানতে পেরেছি সেটা আপনি 1.5 বছরেও জানতে পারেনি। এটা আমায় বিশ্বাস করতে বলেন? হ্যাঁ। আর লক্ষ্মী নামের একটা মেয়ের সঙ্গে ওনার একটা গন্ডগোল হয়েছিল, যেটা যেটা ওনার নামে একটা কেস হয়েছিল, এবং সেই লক্ষ্মী স্টেটমেন্টে আপনার নামও 2-4 বার বলে দিয়েছে। सब हमें बिल्कुल बेकसूर আছি। ও লক্ষ্মী নামে যে বুটিয়া মেয়েটিকে দত্ত বাবুকে দিয়েছিলাম না, রসোই ঘরে কাম কাজ করার জন্য। আর সেই মেয়েটাকে নিয়ে উনি এরকম, ওনার কত কেস আছে? হ্যাঁ, बहुत अच्छे साहब, बहुत अच्छे साहब। सच बात বলবো কি, ও দত্ত বাবু ব্যবসা ভালো চলতো, लेकिन ওই লড়কি দেখলেন আর মাথা খারাপ হয়ে যেত। जितना रुपया কামাতো না, তার 50% इसमें खर्चा করে দিত। और पसंद ছিল কি सिर्फ यंग गर्ल्स, मैक्सिमम उम्र হবে 20 से 22 तक। থাকো সব কথা। আচ্ছা শর্মাজি, রোববার দিন সন্ধ্যেবেলা যখন আপনি মিস্টার দত্তর বাড়ি গিয়েছিলেন ওই 50,000 টাকা নিতে, তখন কি উনি ওই মেয়েদের ব্যাপারেই কথা বলছিলেন? अरे उस दिन तो रुपया ले আমি वापस চলে এসেছিলাম। দত্ত বাবুর তবিয়ত ঠিক ছিল না, উনি পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। তা আমি পুছলাম কি করে। আর বললেন না মশাই, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পায়ে চোট হয়ে গেল না। ওরে বাহ! কোন সিঁড়ি সে? আমার বাড়িতে আবার কড়া সিঁড়ি থাকবে? তো ডাক্তার দেখিয়ে নিন, ফ্র্যাকচার হলো কিনা। আরে মজাই, ফ্র্যাকচারটা পায়ে হয়নি, হয়েছে মনে মনে। রোজ রোজ এক বিরিয়ানি খেতে ভালো লাগে? হ্যাঁ, আরে দত্ত বাবু বিয়ে শাদী করবেন নাকি? তাহলে তো আমার বহুত লোকসান হয়ে যাবে। তোর আপনার সেন্স অফ হিউমার বলে কোনো কিছু নেই। হ্যাঁ, টাকা নিন তো। হ্যাঁ, টাকা রাখবে। দত্ত বাবু, কাল এক ফটো অ্যালবাম পাঠিয়ে দেব, আপনি ও অ্যালবাম সে ফটো সিলেক্ট করে টেলিফোনে আমাকে নাম্বারটা বলে দেবেন, বাস। আচ্ছা শর্মাজি, আপনার কাছে যেসব ছবি টবিগুলো আছে তার মধ্যে এই আপনার টিম
ভদ্র ঘরের মেয়ে আছে। टाका जरूरत पड़ले बदो रबोदो सब लड़की आसे। शुरू ते थोड़ा सा शर्म रहता है, बाद में सब बराबर हो जाता है। তাহলে হাল ছাড়বো না বলছেন? আমি তো কিছুই বুঝলাম না, তো কি বলবো বলুন। আমরা বোঝা কিছু দরকার নেই। এই আপনি ব্যান্ডেজ বাঁধতে পারেন, ব্যান্ডেজ বেঁধে দেবেন পদ্ধতি। আরে ওসব ব্যান্ডেজ জন্ডেজ আমি বাদতে জানি না। দত্তবাবুর বাতচিত भी আমার ভালো লাগছিল না, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। সোমবারের মধ্যে ফটো অ্যালবাম পাঠানোর কথা ছিল, কিন্তু তার আগেই তো। আচ্ছা, লক্ষ্মী বলে ভুটিয়া মেয়েটির শেষ পর্যন্ত কি হলো আপনি জানেন? ও লড়কিটাকে তো পয়সা দিয়ে ওর মুখ বন্ধ করে দিল। রমেশ সিনহার নাম পাল্টে ফরার হয়ে গেল। পুলিশ রেকর্ডে রমেশ সিনহার कोई ফটো ওটো তো ছিল না, তাই দত্তবাবু যে রমেশ সিনহা তো কে জানবে। ভেরি ইন্টারেস্টিং। লোকটা কবজিতে আর গলায় যে বাঁধনের দাগ রয়েছে তাতে একটা টেক্সচার আছে। মানে যে কাপড় দিয়ে ওকে ফাঁস দিয়ে মারা হয়েছিল সেটা প্লেন কাপড় না, মানে একটা জাল মেটেরিয়াল ধরনের আর কি। যেমন ধরো একটা কাপড়ের বেল্ট মিলিটারিতে যেরকম থাকে, অথবা নাইলনের মশারির টুকরো, অথবা ধরো স্যার ক্রেপ ব্যান্ডেজ হতে পারে কি? ওয়াই নট? লোকটার পায়ে তো ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল। সাবাস মজুমদার, গুড। থ্যাংক ইউ স্যার। স্যার আমার তখনই সন্দেহ হয়েছিল যখন পায়ের ক্রেপ ব্যান্ডেজটা আমি দেখলাম লুজ করে বাঁধা আছে। কিন্তু স্যার ওই হাতে কবজির কাছে একটা কাটা দাগ আছে, ওটা কিসের? ওটা কোনো মেটালের পিন ফুটে থাকতে পারে। স্যার মেয়েদের মাথা কাটা হতে পারে কি স্যার? হ্যাঁ, হতে পারে। স্যার আরেকটা জিনিস খুব অদ্ভুত লাগলো আমার, যে ভদ্রলোক মারা যাওয়ার সময় কিন্তু একবারও চিৎকার করেননি, অন্তত আশেপাশের বাড়ি থেকে তো কেউ শুনতে পেত। কি করে চিৎকার করবে? ওর লাঞ্চ তো পানের রসে ভরা, তাতে ওর গলা চোখট হয়ে গেছে। স্যার অথচ বিলাস দত্ত কিন্তু পান খেতেন না। সে কি তাহলে? স্যার মদের গন্ধ ঢাকার জন্য কি উনি পান খেয়ে থাকতে পারেন? আই ডোন্ট নো। আচ্ছা, ওনার ল্যান্ডলেডি কিছু বলতে পারলেন না? মিসেস জ্যোৎস্না ব্যানার্জির সঙ্গে একবার কথা বলাটা দরকার। আমার মনে হয় উনি অনেক কিছু জানেন। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। বিলাস দত্ত এই বাড়ির সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন 17 তারিখ রবিবার। তিনি উপরে উঠেছিলেন কেন আমাকে পরিষ্কার করে বলুন। আপনি কিন্তু এভাবে মাকে হ্যারাস করতে পারেন না ইন্সপেক্টর। উনি হার্টের পেশেন্ট। আপনার হাতে পেরেকের খোঁচা লেগেছিল নাকি বিলাস দত্তের নখের খোঁচা লেগেছিল? সত্যি করে বলুন তো। আমরা সত্যি কিছু জানি না ইন্সপেক্টর সাহেব। বেশ, যতটুকু জানেন ততটুকুই বলুন। আমি কিন্তু আপনাকে গতকালও বলেছিলাম, আপনি যদি কিছু লুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। আমি জানি আপনি এবং আপনার মেয়ে আপনারা কেউই বিলাস দত্তকে খুন করেননি, কারণ যেভাবে খুনটা হয়েছে সেটা আপনাদের পক্ষে করা সম্ভব নয়। তাহলে সত্যি কথা লুকাচ্ছেন কেন? সুদীপের জন্য। কি বলি বলতো? আমি বলছি ইন্সপেক্টর, আপনি যখন এতটাই জানতে পেরেছেন তখন এটাও নিশ্চয়ই জানতে পেরেছেন যে বিলাস দত্ত কি ধরনের লোক ছিল। হ্যাঁ, জানতে পেরেছি। তবে আপনারা এই কথাগুলো যদি আমাকে প্রথম দিনই বলে দিতেন তাহলে আর আজকে আসার দরকার পড়তো না। তবে এটা নিশ্চয়ই বলবো যে বিলাস দত্তকে যে খুন করেছে তাকে একটা সোনার মেডেল দেওয়া উচিত। বিলাস দত্ত এতটাই একটা খারাপ লোক ছিল। তবে সেই মেডেল দেওয়ার ক্ষমতা আমার তো নেই। আমার যে কাজ আমাকে তাই করে যেতে হবে। আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আমাকে যা বলার বলতে পারেন। আমি কথা দিচ্ছি আপনার দাদা কিছু জানতে পারবে না। আসলে গত 2-3 মাস ধরেই বিলাস দত্ত আমাকে বিরক্ত করছিল। আমি যখনই কলেজে যেতাম তখনই দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে দেখতো। তারপর থেকে একটু একটু করে বিশ্রী ইঙ্গিতও করতে শুরু করলো। আমি প্রথমটা পাত্তা দিইনি, তাতেই বোধহয় লোকটার সাহস বেড়ে গিয়েছিল। তোর উচিত ছিল প্রথম দিনই লোকটার গালে একটা ঠাস করে চড় মারা, তারপর লোকটাকে ঘর থেকে দূর করে দেয়া। তাতে কি হতো? দাদার ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যেত, লোক জানাজানি হতো। দাদা যা মাথা গরম তুম করে কিছু একটা করে বসতো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার দাদা বেরিয়ে যাওয়ার পর বিলাস দত্তর কাছে আর কি কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কে এসেছিল ঠিক জানি না, তবে কলিং বেলের একটা আওয়াজ পেয়েছিলাম। কিন্তু ততক্ষণে বিলাস দত্ত ওপরে উঠে এসেছিল, তাই তো? হ্যাঁ, দাদা তার কিছুক্ষণ আগে বেরিয়ে যায়। তার 1 ঘন্টা পরেই দরজার একটা নকের আওয়াজ পাই। আমি ভাবলাম দাদা হয়তো ট্রেন মিস করে ফিরে এসেছে। দরজা খুলে দেখি দুটো শসা, স্যালাড খাও। না, বাড়িতে শশা নেই। আরে বাবা দাও না, যা টাকা লাগে দিচ্ছি। কি হচ্ছে কি? আপনি যান এখান থেকে। ছি! রেগে গেলে তোমায় এত সুন্দর দেখায় না।
পুরোনো ডায়লগ। আজকালকার মেয়েরা আবার এইসব ডায়লগ পছন্দ করে না। আমি একটু তাকাও, তাকাও না, একটু মিষ্টি করে আমার দিকে তাকাও। আপনি যাবেন না, আমি মাকে ডাকবো। দেখ আমার মা কি করবে, তোমার মা? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। তোমার সঙ্গে আমার অনেক কথা। চলো আমার ফ্ল্যাটে চলো। কি হচ্ছে কি? আমার হাতটা ছাড়ুন। না ছাড়লে কি করবে তুমি আমার? হ্যাঁ, কি করবে? কারো কিছু হিম্মত আছে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখে দেবো? চলো। আপনি হাতটা ছাড়ুন মিস্টার দত্ত। আমার তোমার সঙ্গে যে কিছু কথা আছে। চলো না সুইটার, ভালো লাগবে, ভালো লাগবে। কি হয়েছে? লোকটা কি বলছিল তোকে? অসভ্য ইতর। কি হাতটা কেটে গেল কি করে? লোকটা আমার হাত ধরে টানাটানি করছিল, নোকে কেটে গেল। ভগবান, কি বিপদে ফেললে আমার। কালকে অন্য ভাড়াটে দেখতে হবে। সুখেছে আমার স্বস্তি ভালো। এই ঘটনার মিনিট 15 বাদেই নিচে কলিং বেলের আওয়াজ পেয়েছিলাম। তো যে লোক বিলাস দত্তর সঙ্গে দেখা করতে এসেছিল তার সঙ্গে কি বিলাস দত্ত বেরিয়ে গিয়েছিলেন সেটা জানো? বোধহয় না, কারণ তার একটু পরেই আমি ব্যান্ডেড কিনতে ওষুধের দোকানে গিয়েছিলাম। তখন নিচে দরজার তালা ছিল না। আর যখন ফিরে এলে তখন কি তালা ছিল? না, একেবারে সোমবার সকালে কলেজে যাওয়ার সময় দরজায় তালা দেখেছিলাম। বোধহয় দাদা এলো। আপনি প্লিজ দাদাকে কিছু বলবেন না। আমি বলছি কিচ্ছু হবে না, তুমি যাও দরজাটা খোলো। মিসেস ব্যানার্জি প্লিজ চোখের জলটা মুছুন। কি রে এসো। আপনি? আমার নাম ত্রিদীপ মজুমদার, আপনার ফোনটা আমি রিসিভ করেছিলাম। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আজকে আসলে আমি একটু মিস্টার দত্তর ঘরটা দেখার জন্য এসেছিলাম। ও আসুন। ও হ্যাঁ, রাখা নিচে চাবিটা দে তো। মা, আমার খুব খিদে পেয়েছে, আমি নিচে থেকে জামা কাপড় ছেড়ে আসছি। হ্যাঁ এই দিই বাবা। হ্যাঁ আসুন। দরকার নেই, ওটা আমার আগেই সার্চ করা হয়ে গেছে। তাহলে আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল যেটা আপনার মার আর বোনের সামনে বলতে চাইছিলাম না। দেখুন সুদীপবাবু, আপনি আমাকে আপনি তুমি বলতে পারেন। বেশ, তাহলে সুদীপ, তুমি একটা বুদ্ধিমান ছেলে এবং তোমার ভাড়াতে কি ধরনের লোক ছিল সেটা এতদিনে নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ, ভদ্রলোককে আমার কোনোদিনই সুবিধার বলে মনে হতো না। নানা ধরনের লোকজন ওনার সঙ্গে দেখা করতে আসতেন। আমার মনে হয় ওনার লাইফস্টাইলটা খুব একটা ভালো ছিল না। এক্স্যাক্টলি। এটা বুঝি তোমার ঘর? হ্যাঁ, ওনাকে ভাড়া দেওয়ার সময় বলা হয়েছিল এটা আমার ঘর থাকবে। তখন প্রথমে উনি একটু আপত্তি করেছিলেন, পরে অবশ্য রাজি হয়ে গেলেন। আসুন। আসুন। তোমার এখন কদিনের ছুটি? এই দিন তিনে। অ্যাকচুয়ালি কলেজে একটা সেমিনার চালু হয়েছে। এদিকে এরকম একটা ঘটনা ঘটে গেল শুনে ডিনের কাছ থেকে একটা ছুটি নিয়ে চলে এলাম। সেমিনার কবে থেকে শুরু হয়েছে? গতকাল থেকে। অ্যাকচুয়ালি গতকালই ইনোগ্রেশন হয়েছে। ও মিনিস্টার এসেছিল, জার্মানি থেকে একটা টিমও এসেছে। আচ্ছা, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি ঘাবড়ে যাবে না তো? ঘাবড়াবো কেন, করুন না। তুমি তো রোববার দিন বাড়ি থেকে 4:30টার সময় বেরিয়েছিলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 6:20 একটা লোকাল ট্রেন আছে। সাধারণত ওই ট্রেনটা ধরলে কারেক্টলি 10:30টার মধ্যে আমি হস্টেলে পৌঁছে যেতে পারি। সেদিনকে কোনো একটা কারণে ট্রেনটা লেট করে, মানে অ্যারাউন্ড 8টার সময় ছাড়ে। হস্টেলে পৌঁছলে কটায়? প্রায় মধ্যরাত্রি। স্টেশনে অপেক্ষা করছিলাম। আচ্ছা, বিলাস দত্ত যে খুব একটা ভালো লোক ছিল না, তার অনেক রকম বদগুণ ছিল, সেটা তো তুমি জানতে? হ্যাঁ, জানতাম। রোববার দিন সে যে খুন হয়েছে সেটা তুমি জানতে না? কি করে জানবো? তা তুমি যখন ফোন করেছিলে সোমবার দিন সন্ধ্যাবেলা, যখন আমি তোমার ফোনটা রিসিভ করলাম, তখন তুমি তোমার বোনকে ডেকে দিতে বললে। তোমার পৌঁছানো সংবাদটা দেওয়া কি এতটাই জরুরি ছিল? না, মানে বিলাস দত্তকেই বলে দেবো ভেবেছিলাম। কি ভেবেছিলে? বলে দেবে যে তুমি ভালোভাবে পৌঁছে গেছো, এই তো? না, মানে আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। সেদিনকে ও আমার বন্ধু, মানে আমার রুমমেটের সঙ্গে বাইরে গিয়ে বেরিয়েছিলাম, তো ও ওর বাড়িতে বর্তমানে একটা ফোন করলো, তো আমিও ভাবলাম বাড়িতে একটা ফোন করে দিই। মানে বাইরে থাকে, বুঝতেই পারছেন, একটু চিন্তা থেকে যায়। বুঝেছি। আচ্ছা সুদীপ, তোমাকে একটা
কাজ দেবো, পারবে? বলুন। বিলাস দত্ত ফ্ল্যাটের উপর একটু নজর রাখতে হবে কেউ আসছে কিনা। কেন? যেই খুনটা করে থাকুক সে কিন্তু আরেকবার ফ্ল্যাটে আসার চেষ্টা করবে। কেন সেটা এক্ষুনি বলতে পারছি না। ধরুন এলো, তারপরে? তাকে ভালো করে চিনে রাখবে, ঠিক আছে? আর যদি কেউ ফোন করে? তাহলে তার নাম, টেলিফোন নাম্বার এবং কি কারণে সে ফোন করেছিল সেটাও জেনে রাখবে। তবে বাইরে তুমি ফোন করবে না, ওকে? আই এম সরি ত্রিদীপ বাবু, বিলাস দত্ত মার্ডার কেসটা আর আমাদের হাতে থাকছে না। আসলে এই সমস্ত ব্যাপারগুলো এত বেশি ঘটছে যে উপরমহলা রিস্ক নিতে পারছে না। এই কেসটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট টেক আপ করছে। ঠিক আছে স্যার। বিলাস দত্তর বাড়ি থেকে সিজ করা যে মালপত্র তার একটা লিস্ট করে আমি আপনাকে দিয়ে গেলাম। এরপর আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আমি বুঝতে পারছি যে আপনার উপর খুব অন্যায় করা হলো। ও কিছু নয় স্যার, আমার অভ্যেস হয়ে গেছে। তবে আপনাকে কিন্তু আরেকটু কষ্ট করতে হবে স্যার। এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে আমি এই কেসের ফাইল যতক্ষণ না তুলে দিচ্ছি আপনার কিন্তু ছুটি নেই। আপনি দীনদয়াল শর্মা এবং ওই মিসেস ব্যানার্জি আর তার ছেলে মেয়েকে কলকাতা ছাড়তে বারণ করবেন, আর ওই বিলাস দত্তের ফ্ল্যাটটা আপনি সিল করে দেবেন। ইয়েস স্যার। স্যার আমাদের দায়িত্ব কবে শেষ হচ্ছে? মনে হয় আগামীকাল। আপনি তাহলে কাল সকালেই সমস্ত কাজ ঠিকমতো সেরে ফেলুন, কেমন? দেখি আপনি। হ্যাঁ শোনো, আমার কয়েকটা প্রশ্ন ছিল। কালকে রাত্রিরে বাড়ি ফিরে যাওয়ার পর আমার হঠাৎ রিয়েলাইজেশন হলো যে প্রশ্নগুলো তোমায় করা হয়নি, তাই করতে চলে এলাম। হ্যাঁ, কি প্রশ্ন করুন? ঠিক প্রশ্ন নয়, আসলে ব্যাপারটা হচ্ছে আমার মনের জটগুলো ছড়াবার জন্য তোমার একটু হেল্প দরকার। দেখো, এক নম্বর হচ্ছে যে যখন বিলাস দত্ত সিঁড়ি থেকে রোববার দিন পড়ে গেলেন তখন তার পায়ে চোট লেগেছিল এবং পায়ে একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল। তার মানে তার হাঁটতে কষ্ট হচ্ছিল, বাড়ি থেকে বেরোনোর কথা নয়, অথচ সে বাড়ি থেকে বেরিয়েছিল। নিজের গাড়ি ছিল, সে গাড়ি করে গেল না। দ্বিতীয়ত, সে সেদিন পান খেয়েছিল, কিন্তু সে সাধারণত পান খায় না। এই দুটো ব্যাপার তোমার খুব অদ্ভুত বলে মনে হচ্ছে না? অদ্ভুত হলে আমি কি করতে পারি? গতকাল আপনি যেরকম বলেছিলেন সেরকমভাবে কেউই আসেনি। না না না, কালকে কথা বাদ দাও, আজকের কথা বলো। শোনো, কে খুন করেছে সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। কে? তুমি। শোনো, কাল রাত 8টার সময় তুমি হাওড়া স্টেশনে বসেছিলে না। তুমি তোমার বাড়ির সামনে পানের দোকান থেকে পান কিনছিলে, তারপর একটা ট্যাক্সি করে বিলাস দত্তকে নিয়ে এখান থেকে চলে গেলে। সামনে পানওয়ালা আমাকে সবকিছু বলে দিয়েছি, সুতরাং মিথ্যে কথা বলার চেষ্টা করো না। তুমি বুদ্ধিমান ছেলে, বুদ্ধিটা ভালোই খাটিয়েছিলে, কিন্তু দুটো ভুল করে ফেলেছিলে। এক নম্বর হচ্ছে তাড়াহুড়োয় ক্রেপ ব্যান্ডেজটা বাঁধতে গিয়ে ঢিলে বেঁধে ফেলেছিলে। আর দু নম্বর হচ্ছে তোমার ওই ফোন করাটা। তুমি যখন জানতে যে সোমবার তোমার খড়গপুরে ক্লাস হবে না, তাহলে তুমি খড়গপুর যেতে গেলে কেন? নাও যেতে পারতে। তার থেকেই আমার সন্দেহটা হয়েছিল। আপনি কিন্তু আন্দাজের উপর কথা বলে যাচ্ছেন ইন্সপেক্টর। হ্যাঁ, আন্দাজি তো, কিন্তু সত্যি তো বটে। প্রমাণ চাও? তোমার এই রুকসাকের উপর এখনো বিলাস দত্তর ফিঙ্গারপ্রিন্টস আছে। তুমি যদি চাও আমি কিন্তু ওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে পারি। আরো আছে, বলবো নাকি তুমি বলবে? বিলাস দত্ত যা করেছিল তার জন্য তার ক্ষমা নেই। আপনি যদি সম্পূর্ণটা শুনতেন। শুনতেই তো চাই, শুনতে চাই, তুমি বলো। আমারও তো ফাঁসি হয়ে যাবে, হয়তো যাবজ্জীবন। কিন্তু যে লোকটা আমার মেয়ে বোনের উপর নজর দিয়েছিল, সেনকে স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনের গন্ডগোল আছে, তাই আমি ইমিডিয়েটলি ডিসিশন নিলাম হস্টেলে ফিরবো না। ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ট্যাক্সিলার কাছে খুচরো ছিল না, তাই ট্যাক্সিটা ওখানে দাঁড় করিয়ে আমি উপরে যাচ্ছিলাম খুচরো আনতে। হঠাৎ হ্যাঁ বলুন। এই শোনো, তোমার বোন কি অবস্থা করে দিয়েছে বলি, আমার পুরো লেখাবাড়ি ছেড়ে দিচ্ছে। তার মানে? আরে আমার তো আমার কথা শুনতেই চায় না। কি কথা? আর তুমি শুনবে? ভেরি গুড। দেখো, আমি স্পষ্ট কথা মানুষ, স্পষ্ট কথা বলতে চাই। তোমাদের সংসারের অবস্থা তো আমি জানি। কে জানি? বলো। হ্যাঁ বলো, জানি। আপনি কথাটা কি বলতে চান? তোমার বোনকে আমি চাই, চাই। আর তুমি যা খরচা লাগে তো তোমার দেবো, তোমার বোনকে দেবো, এমনকি তোমাদের দোতলা বাড়িতে আছে, আমি 3তলা বাড়ি দেবো, এমনকি মাসে মাসে এক্সট্রা 10,000 টাকা দেবো। খালি রাখাকে তুমি একটু বোঝা। তুই বুদ্ধিমান ছেলে, হেড অফ দ্য ফ্যামিলি। আরে তোমার দায়িত্ব হচ্ছে সংসারের সমস্ত অভাব পূরণ করা। বলো ঠিক কি না? হ্যাঁ, তুমি রাজি
হলেই সবাই রাজি হয়ে যাবে। লক্ষ্মী শোনো বাবা, রাজি হয়ে যাও। দেখুন মিস্টার দত্ত, এখানে দাঁড়িয়ে এসব আলোচনা করা সম্ভব নয়। চলো ঘরের ভেতর, চলো ঘরের ভেতর। না না না, ভেতরে নয়, কেউ এসে যেতে পারে। চলুন বাইরে কোথাও গিয়ে বসি। পায়ের ব্যথা, আমি হাঁটতে পারছি না। আমি মাল খেয়ে খেয়ে পায়ের ব্যথা কমাচ্ছি। আমার কষ্টটা একটু বোঝো। এই ক্রেপ ব্যান্ডেজ নিয়ে রেখে দিয়েছি, লাগাতে পারছি, হাঁটতে পারছি না। না না, হাঁটতে হবে না, আমি তো ট্যাক্সি দাঁড় করে রেখে দিচ্ছি। কাছাকাছি একটা নিরিবিলি পার্কে বসে নয় আলোচনা করা যাবে, আর আপনার ব্যান্ডেজটাও বেঁধে দেবো। ওয়ান্ডারফুল! ইরের টুকরো ছেড়ে দাঁড়ান, দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসি। ও এটা আমার মাথায় আগুন জ্বলে উঠলো। এইরকম একটা জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি তখনই মনে মনে প্ল্যানটা ঠিক করেছিলাম। প্রথমে পানের দোকানে পান কিনলাম, তারপর সোজা ট্যাক্সি নিয়ে চলে গেলাম জি ব্লকের পার্কটার কাছে। আমি পায়ের ব্যথা মুছি। আপনার পাটা দিন, ব্যান্ডেজটা বেঁধে দিন। পান খাবেন নাকি? পানটা আমি খাই না। পান আরে খান মশাই, একটা খান। আসলে আমি মদের গন্ধ একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নিন, যা আপনি একটা খান, যা, আমি একটা খাই। অদ্ভুত ব্যাপার। মদ খেতে হবে, পান খেতে হবে, মদের গন্ধ ছড়িয়ে। পাটা একটু লম্বা করুন মশাই, বাঁধা যাচ্ছে না তো। মদ খেলে বা পান খেতে হবে। একটা কাজ করুন তো, আমার ব্যাগটা একটু ধরুন। ঠিক আছে, একটা ব্যান্ডেজ বাঁধবে। আরে ওভাবে নয়, একটু ভালো করে ধরুন। ঠিক আছে, বার করে চল। আরে আরে ওর ভেতরে কাঁচের জিনিস আছে, ওভাবে নয়। আরে স্কুল ব্যাগের মতো করে ধরুন মশাই। এক মিনিট, এই ভাষা স্কুল ব্যাগ দিন, আমি আপনাকে দিচ্ছি। এই দেখো, দিন, হাতটা দিন। আচ্ছা যাও। হ্যাঁ, আমাকে এগুলো এই হাতটা দিন। স্কুল ব্যাগ দিতে হচ্ছে এই বয়সে। ঠিক আছে, আজকে তোমার আন্ডারে আছি, আমি একটু উইক পয়েন্ট আছে সেটা নিয়ে তুমি মজা করছো বাবা। ঠিক আছে, আজ বিলাস দত্ত তোমার চাকর, কিন্তু আমার এই কথাটা রাখা চাই, তোমার বোনকে আমার এই আমার কথা ইন্সপেক্টর। গতকাল যখন তোমার ব্যাগটা আমি দেখছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই খুনের সঙ্গে এই ব্যাগটা কোনো রকম ভাবে জড়িত, কারণ ওই ব্যাগের স্ট্র্যাপটার দাগ বিলাস দত্তর কবজিতে পাওয়া গেছে। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই স্ট্র্যাপের বাকলটা, জানো? বাকল কেন? আমি জানতাম ওটাও তুমি লক্ষ্য করনি। দাও দেখাচ্ছি।
এই যে বাকলটা দেখছো, তার মধ্যে এই কাঁটাটা, এইটা বিলাস দত্তের কবজিতে ঢুকে গিয়েছিল, প্রায় 8 সেন্টিমিটার মতন। এই যে দেখো, যে এই কালো রক্ত দাগটা দেখতে পাচ্ছ, এটা বিলাস দত্তের রক্ত। এটা সেরোলজি আর ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে যে এটা বিলাস দত্তেরই রক্ত। তাহলে আমাকে অ্যারেস্ট করছেন ইন্সপেক্টর? ও না, তোমাকে একটা কথা তো বলাই হয়নি। এই বিলাস দত্ত মার্ডার কেসটা আর আমার হাতে থাকছে না। এটা অ্যাকচুয়ালি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। সেখানকার যিনি অফিসার, তিনি যতক্ষণ না বলেন তুমি ততক্ষণ কিন্তু কলকাতার বাইরে কোথাও যেও না, হ্যাঁ? আর এই বাকলটা আমি আপাতত রাখছি, আর তোমাকে এই বাকলটা দিয়ে যাচ্ছি, এটা তুমি তোমার ব্যাগে লাগিয়ে নিও, কেমন? আর তোমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু কিন্তু কি, তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি বদ্ধ উন্মাদ, তাই না? না না, আমি উন্মাদ নই। তাহলে তোমাকে একটা ছোট গল্প বলি। এই গল্পটা আজ থেকে প্রায় 6 বছর আগের। একটা 16 বছরের একটি বাচ্চা মেয়ে ছিল, তাকে দুটো বড় লোক লম্পট রেপ করেছিল। তারপরে দুজন অবশ্য ধরা পড়ে, তাদের মামলাও হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বিচার হয়নি। কেন? কারণ মামলা চলতে চলতেই মেয়েটা সুইসাইড করে, ব্যাস মামলা খারিজ হয়ে যায়। তারপর? তারপর কি, গল্প শেষ। বললাম না, ছোট গল্প। তার মানে ওদের মধ্যেই একজন বিলাস দত্ত ছিল? না, বিলাস দত্ত ওদের মধ্যে কেউ ছিল না, কিন্তু ওই মেয়েটা আমার একমাত্র মেয়ে ছিল। আমার মা মারা মেয়ে।